have a plan. এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। আমাদের নেতা বলেছেন যে আগামী 18 মাসে তিনি 1 কোটি চাকরি সংস্থান করবেন। দেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক মাঠে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, ফলে রাজনৈতিক প্রতিযোগিতার মূল মঞ্চে এখন মুখোমুখি বিএনপি ও জামায়াত ইসলামী। আর এই সমীকরণে জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতা, নতুন কৌশল আর নতুন প্রতিশ্রুতির বন্যা। এই নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় নির্বাচনী অস্ত্র হয়ে উঠেছে একটি শব্দ, প্রণোদনা। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচিকে সামনে রেখে দলটি সরাসরি জনগণের অর্থনৈতিক কষ্টকে টার্গেট করছে। বিএনপি বলছে ক্ষমতায় গেলে প্রথম ধাপে 50 লাখ এবং ধাপে ধাপে মোট 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে নগদ 2000 থেকে 2500 করে টাকা পাবে। এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই যে 4 কোটি পরিবার বললাম, একবারে সব 4 কোটি পরিবারকে দেব? 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না। আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব, তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। শুনতে বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয়। নিত্যপণের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য এই ঘোষণা যেন আশার আলো। কিন্তু এখানেই প্রশ্ন, এই বিপুল অর্থ আসবে কোথা থেকে? আদৌ কি এটি বাস্তবায়ন সম্ভব, নাকি এটি শুধু একটি নির্বাচনের প্রলোভন? চলুন আবেগ নয়, সংখ্যার হিসাব দিয়ে বাস্তবতা বিশ্লেষণ করি। তার আগে বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যদি 4 কোটি পরিবারকে প্রতি মাসে গড়ে 2500 করে টাকা দেওয়া হয়, তাহলে মাসিক ব্যয় দাঁড়াবে 10,000 কোটি টাকা, অর্থাৎ বছরে 1,20,000 কোটি টাকা। বাংলাদেশের সর্বশেষ জাতীয় বাজেটের আকার প্রায় 7,90,000 কোটি টাকা। এর মধ্যে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রয়েছে 89,162 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 11.3%। এখন যদি শুধু ফ্যামিলি কার্ড প্রকল্পে যুক্ত হয় আরও 1,20,000 কোটি টাকা, তাহলে মোট ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ দাঁড়াবে প্রায় 2,10,000 কোটি টাকা, অর্থাৎ জাতীয় বাজেটের প্রায় 26 থেকে কেবল ভর্তুকি ও প্রণোদনায়। এর সঙ্গে যদি কৃষি কার্ড ও অন্যান্য নতুন প্রণোদনা যোগ হয়, তাহলে এই হার পৌঁছে যাবে 30 থেকে 32%। এখন প্রশ্ন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে কি দীর্ঘমেয়াদে বাজেটের 1/3 কেবল ভর্তুকিতে ব্যয় করা সম্ভব? আর এখানে আছে সবচেয়ে বড় বাস্তবতা। বর্তমানে সরকার যেসব খাতে ভর্তুকি দেয়, সেসব খাতে বরাদ্দ কমানোর প্রায় কোনো সুযোগই নেই। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকার প্রতি বছর প্রায় 37,000 কোটি টাকা ভর্তুকি দেয়, কারণ বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। এই ভর্তুকি না থাকলে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে যাবে, ফলে এই খাতে ভর্তুকি কমানো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব। কৃষি খাতে সরকার ভর্তুকি দেয় প্রায় 17,000 কোটি টাকা। এই ভর্তুকির মাধ্যমে কৃষক কম দামে সার, বীজ, সেচ ও কৃষি যন্ত্র পায়। ভর্তুকি কমলে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বাড়বে খাদ্যপণ্যের দাম, সৃষ্টি হবে খাদ্য নিরাপত্তা সংকট। খাদ্য ভর্তুকি বাবদ সরকার দেয় প্রায় 9,500 কোটি টাকা। এর আওতায় টিসিবি, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে কোটি কোটি মানুষ কম দামে চাল, আটা, তেল ও ডাল পায়। এর মধ্যে প্রায় 55 লাখ নিম্ন আয়ের পরিবার বছরে 5 থেকে 6 মাস 30 কেজি চাল পায় মাত্র 15 টাকা কেজিতে। এই কর্মসূচি বন্ধ করা মানেই সরাসরি দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা বিপন্ন করা। রপ্তানি প্রণোদনায় সরকার দেয় 7,825 কোটি টাকা, যার মাধ্যমে গার্মেন্টস, চামড়া, কৃষিপণ্য, ফার্মাসিউটিক্যাল খাত বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে আছে। এছাড়া রেমিটেন্স খাতে সরকার দেয় প্রায় 6,200 কোটি টাকা, যাতে প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহ পায়। আর এই প্রণোদনার ফলে রেমিটেন্স প্রবাহ স্থিতিশীল হয়েছে। অর্থাৎ বর্তমান ভর্তুকি কাঠামোর প্রতিটি খাতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বড় অঙ্কের অর্থ কেটে এনে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়। তাহলে প্রশ্ন আসে, এই বিপুল অর্থের যোগান আসবে কোথা থেকে? বিশেষজ্ঞদের মতে একমাত্র পথ হলো ভ্যাট ও কর বাড়ানো। আর এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বাড়বে নিত্যপণ্যের দাম, বাড়বে আমদানি শুল্ক, বাড়বে মূল্যস্ফীতি। এমনকি বর্তমানে 60 টাকা কেজিতে পাওয়া চাল বেড়ে দাঁড়াতে পারে 75 থেকে 77 টাকায়। বাড়বে আমদানিকৃত গাড়ির দাম, মোবাইল ফোন,
কিংবা অন্যান্য বিলাসী পণ্যের দাম। অর্থাৎ একদিকে নগদ প্রণোদনার লোভ, অন্যদিকে সামগ্রিক মূল্য বৃদ্ধির চাপ। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে সাধারণ মানুষ। আর এখানেই উঠে আসে মূল প্রশ্ন, নগদ টাকা দিয়ে জনগণকে প্রণোদনা নির্ভর করা কি দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন মডেল, নাকি নাগরিকদের স্বনির্ভর করে গড়ে তোলাই ছিল সঠিক পথ? বিশ্লেষকদের মতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরও স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও কার্যকর করা গেলে নতুন করে বিশাল প্রণোদনার প্রয়োজন হতো না, বরং কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শিল্পায়নের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলাই হতো সবচেয়ে টেকসই সমাধান। এখন আসি বিএনপির আরেকটি আলোচিত প্রতিশ্রুতি, মাত্র 18 মাসে 1 কোটি চাকরি। শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবতায় বিষয়টি অত্যন্ত কঠিন। তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে 22 থেকে 25 লাখ মানুষ নতুন করে শ্রম বাজারে প্রবেশ করে। এর মধ্যে সরকারি খাতে সর্বোচ্চ 1 লাখ, বেসরকারি খাতে ভালো সময় 10 থেকে 12 লাখ, বর্তমানে 6 থেকে 8 লাখ, প্রবাসী কর্মসংস্থানে 6 থেকে 8 লাখ সুযোগ তৈরি হয়। এই বাস্তবতায় মাত্র 18 মাসে 1 কোটি নতুন চাকরি সৃষ্টি করা কিভাবে সম্ভব, সে বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেয়নি বিএনপি। আমাদের নেতা বলেছেন যে আগামী 18 মাসে তিনি 1 কোটি চাকরি সংস্থান করবেন। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে বিএনপির ফ্যামিলি কার্ড ও বিশাল কর্মসংস্থান প্রতিশ্রুতি নিঃসন্দেহে জনগণের আবেগকে স্পর্শ করছে। কিন্তু বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা ও কাঠামোগত সীমাবদ্ধতার আলোকে এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণ। এই প্রতিশ্রুতিগুলো তারা দেখবে বাস্তব উন্নয়নের সম্ভাবনা হিসেবে, নাকি শুধুই নির্বাচনী প্রচারণা হিসেবে, তা নির্ধারণ করবে 12 ফেব্রুয়ারির ব্যালটের রায়। বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করুন।